চিত্রাঙ্গনা পর্ব সংখ্যা ৫। লেখনীতে ইসরাত জাহান জেরিন। সিজন ২। বজ্র নিরুর কোলে মাথা রেখে শুয়ে আছে। নিরু তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অবাক বজ্র উঠে বসলো। নিরুকে ভালো করে একবার দেখে টেনে নিল কাছে। নিরু, আমরা যদি বিয়ে করি সামনে রাখতে পারবি তো? নিরু হাসলো না, সোজা উত্তর দিল, সম্ভব হলে রাখবো, নইলে চেষ্টা করব। সংসার সামলানোর গ্যারান্টি কেউ দিতে পারে? বজ্র একটু চুপ থেকে বলল, আমার রাগ একটু বেশি, ঝগড়া করতে পারে, ঝগড়া লাগতেও পারে। ঝগড়া না হলে সম্পর্ক টেকে না। মানুষ দুটোর মতো দুইটা। বজ্র তাকিয়ে রইল তার দিকে শান্তভাবে, অতঃপর বলল, তুমি জানো আমি বাড়িতে খুব কম সময় থাকতে পারবো। ডিউটি, জরুরি কল, রোগী, দৌড়ঝাঁপ, আমার সব বেশি। এগুলো নিয়ে সংসার সামলানো কঠিন হবে, সমস্যা হবে না? নিরু উত্তরটা ভেবে বলল, সমস্যা হবেই, কিন্তু সেটা তোমার পেশায় নিয়ে নয়। সমস্যা হবে যদি তুমি সময় না পাও, আর পাওয়ার সময়টা সম্পর্কের জন্য ব্যবহার না করো তাহলে। বজ্র একটু থেমে গেল, মাথা নেড়ে বলল, মানে সময়ের পরিমাণ না, মান কতটা, ওইটাই আসল। 5 ঘন্টা একসাথে থেকে কেউ কেউ দূরত্বে থাকে, আর 5 মিনিটেও মানুষ অনেক কিছু বুঝে যায়, অনেক কাছে থাকে। বজ্র একটা হালকা হাসি দিল, তাহলে চলো বিয়ে করতে হবে দেখছি। চলো করেই ফেলি। আর কত লুকোচুরি বলো? এবার সবাই জানুক নিরু বেঁচে আছে। যেদিন তার বিয়ে হওয়ার কথা ছিল সেদিন কি হয়েছিল? তোমার কাইসার বাড়ির বউ করার ইচ্ছে ছিল তো আমারও কম ছিল না। তবে আমি সেই সময়টার জন্য অপেক্ষা করেছি, সেটা কিছুতেই সে আসতে দিচ্ছিল না। সময় কবে আসবে আন্দাজ করতে পারছি, খুবই জলদি। হঠাৎ বজ্র নিরুর কণ্ঠ ছুঁয়ে বলে, তোমার কণ্ঠটা ক্লান্ত লাগছে, ঠোঁটটাও যেন নিষ্প্রভ। বুঝি না মেডিসিনের অভাব? আমি ডাক্তার, সামনে থাকতে তুমি মেডিসিনের অভাবে ভুগছ। কষ্ট দিব তা মেনে নিবে না, বলো? বলে সে নিরুকে শক্তভাবে নিজের কাছে নিল। বাইরের বিকালটা তৎক্ষণাৎ হয়ে উঠেছিল আরো উষ্ণ, যেটা আরো উষ্ণতায় একান্তর করলো সে। সন্ধ্যা হবে ভাব। ফারাজ দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। ঘুম ভাঙতে দেখলো ছোটলোক বউটা ছোটলোকগিরি করতে করতে কোথায় যেন চলে গেছে। এমন মেজাজ খারাপ হয় এই বউটাকে নিয়ে যে ফারাজ ঘুম থেকে উঠতেই অব্রকে ফোন দেয়। 3 তলা থেকে অব্র দৌড়ে আসে ফারাজের রুমে এসে অব্র ফারাজের পাশে দাঁড়াতেই সে বলল, কুদ্দুসের বাপ মাথা ধরে আছে, এক প্যাক খেতে হবে, ওইসব খেয়ে আরো ধরবে। আমার উল্টে হয় জানো না? ভাবিরে ডাকবো? শালা দুধকলা দিয়ে মির্জাফর পালছি, একটাও কাজের না। ভাইয়া, আমি আপনার দুধকলা খাইনি। ফরাজ ভুরু কুচকে চাইতেই অব্র চুপ হয়ে যায়। তোর ভাবির পাসপোর্টের কি খবর? হবে না ভাই। আচ্ছা, ভাবি সেই সার্টিফিকেট সনদ দিয়ে সেটা বারবার ভুল দেখাচ্ছে কেন, তাই তো বুঝতে পারছি না। সময় আসুক, একসঙ্গে না হয় বুঝবো। তবে কোথাও একটা ঘাবলা আছে রে, জানিস? মানে সময় আসুক, আমি শিওর যা হচ্ছে তা নিজ থেকেই আমার চোখে ধরা দেবে। তাই বেহুদা এটার পেছনে সময় নষ্ট করার সময় নেই আমার, বুঝলি তো? ফারাজ তৈরি হয়ে নিল। কালো রঙের একটা শার্ট পরেছে, ওপরে ব্লেজার জড়িয়ে। গায়ে তার কাস্টমাইজ করা এলাহি মিষ্টি সুগন্ধ মিশ্রিত ক্লাইভ ক্রিচিয়ান পারফিউমের গন্ধ। দেশের এক পারে মাখলে ওই পারের মানুষও দিয়ে গ্রান পেয়ে যাবে। ফারাজ ঘড়ি পড়তে পড়তে অব্রের সঙ্গে সিঁড়ি বেয়ে নেমে গেল। রোমানার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়ে গেল। রোমানা তাকে দেখেই কেমন করে যেন কেঁপে উঠল। তারপর কি একটু ভেবে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, জোহানের মতো আমার স্বামীকেও কি তুমি খুন করেছো? তুমি খুন করেছো, তাই না? ময়লা লাগেলে হাতে যেমন করে, ঠিক ময়লা হাতে লাগানোর ইচ্ছে ফারাজিলাহীন নেই, বুঝলে তো? আপনারা আমার কাছে আগাছা মাত্র, চাইলে কবে আগাছা উপড়ে ফেলতে পারতাম। তবে আমার নজর বড় গাছের দিকে। এসব আগাছা মেরে হাতে মাটি লাগিয়ে লাভ নেই। তবে বড় গাছ উপড়ে ফেলার সময় যদি পথে কিছু আটকা পড়ে যায়, তবে একটু হাত নোংরা করাই যায়। রুমানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ফারাজ তা দেখে বলল, আপনাদের কাঁদতে দেখলে খুব শান্তি লাগে। আমার মায়ের কথা মনে পড়ে। খোদার কাছে শুকরিয়া আদায় করুন, তার মতো আর্তনাদ এখনো অবধি আপনার গলা চিরে বের হয়নি, বা আমি বের করিনি। ফারাজ 1 মিনিট অপেক্ষা না করে জলদি নিচে নেমে গেল। বাড়ির সামনে খোলা উঠানে চিত্রা আর আয়েশা ব্যাডমিন্টন খেলছে। দুজনের খেলায় বিশেষ মনোযোগী দিয়েছে। ভদ্র
ভাবেই অব্র ডাক দিতে গেল। ফারাজ তাকে নিষেধ করে দেয়। চিত্রা এমন লাফালাফি করতে দেখলেও ভালো লাগে। হঠাৎ চিত্রা নজর ফারাজের দিকে যেতেই চিত্রা বলল, আপনি খেলতে পারেন? ফারাজ ভুরু কুঁচকে বলল, আর প্রমাণ চাই নাকি? আয়েশা সে কথা শুনে হেসে ফেলতেই ফারাজ তার দিকে তাকালো। তাতে আয়েশা চুপ হয়ে গেল। কিন্তু পরক্ষণে অব্র ফারাজকে বলে উঠল, আমার বউটা একেবারে বাচ্চা মেয়ে, এভাবে নজর দিয়ে ভয় দেখাবেন না ভাই। ফারাজ সে কথা শুনে অব্রের দিকে তাকাতেই সে চুপসে যায়। ফারাজ আয়েশার থেকে ব্যাডমিন্টনটার ব্যাট নিয়ে নেয়, চিতার সঙ্গে খেলা শুরু করলো। শীতের এই তাপমাত্রা নিমেষেই তার শরীর ঘেমে গেছে। সে ব্লেজার আগে খুলে ফেলেছে, এখন গরমের কারণে একেবারে কালো শার্টটা ভিজে গায়ের সাথে লেপটে গেছে। চিত্রা একটু পর পর আর চোখে তাকে দেখছে। সবসময় এই লোকটাকে এত সুন্দর দেখাতে হবে কেন? একটু কম কম সুন্দর দেখালে কি বিশ্বে অশান্তি বাঁধবে নাকি? ঢং। হঠাৎ চিত্রা শাড়ির আঁচল কোমরে গুজতে সাদা ফর্সা ওদরের দিকে নজর গেল ফারাজের। তবে মুহূর্তে সে নজর যায় চিত্রার পেছনে দাঁড়িয়ে থাকা একদল পুরুষের দিকে। বয়স আছে মোটামুটি ভালোই, বাড়ির নতুন কিছু কাজ করানোর জন্য আনা হয়েছে তাদের, তাই ওই লোকেদের আনা হয়েছে। তবে তাদের মধ্যে একজনের নজর বেশ কিছুক্ষণ ধরে চিত্রার দিকে। বিষয়টি প্রথমে ফারাজ আন্দাজ করেছিল, তাই বাইরে চলে যেতে গিয়েও থেমে গেছে। ফারাজ এখানে দাঁড়ানোর পর নজর একটু কম দিয়েছে, তবে শয়তানের থেকেও ভালো কিছু আশা করা যায় না। লোকটা এখন আরও ভালোভাবে নজর দিচ্ছে। একটু পর পর তার নজর যাচ্ছে চিত্রার সরু পেটের দিকে। কেন যাবে? ওইখানে নজর দেওয়ার অধিকার কেবল ফারাজ এলাহির। সেটা কি ওই লোক জানে না? বয়স তো ভালোই হয়েছে, চিত্রা তার মেয়ের সমান হবে। এসব মানুষের চোখ উঠিয়ে নেওয়া হয় না কেন বলে তো তারা তো সাহস পায়। ফারাজ চিত্রাকে বলল, যাওয়ার খেলতে হবে না, আজকে তুমি জিতেছ, রাতে আমি জিতবো বলে বউকে চোখ মারল সে। চিত্রা আয়েশাকে জিজ্ঞেস করলো, তুই যাবি নাকি রুমে? অব্র সঙ্গে চোখ উল্টালো। চিত্রা মুখ ভেঙচি কেটে বাড়ির ভেতর চলে গেল। ফারাজ টিছু দিয়ে ঘাম মুছে অব্রকে বলল, আজকে কলিজা ভুনা দিয়ে ভাত খাবো রে অব্র ভাই। আবার ফারাজ জবাব না দিয়ে গাড়ির দিকে যাত্রা ধরল। অব্র এবার বাইরে যাবে না, বজ্র বাইরে আছে, সে যাবে ফারাজের সঙ্গে। অব্র তো এখনো তার বউয়ের সঙ্গে অনেক কাজ করা বাকি রেখেছে। ভাবতে না ভাবতেই সে হাঁটা ধরল পুকুর পাড়ের দিকে, যেখানে আয়েশা তার জন্য অপেক্ষা করছে। পুকুর পাড়ে গিয়ে দেখলো ঘাটে বসে আছে আয়েশা। অব্র গিয়ে তার পাশে বসলো। আয়েশা তাকে দেখে বলল, আহারে কুদ্দুসের বাপ, তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন? তোমার ভালোবাসার অভাবে। আয়েশা লজ্জা পেল। হঠাৎ অব্রকে জিজ্ঞেস করলো, তোমার সেই হিটলার কোরিয়ান দাদি কই? আবার এখানে চলে আসবে না তো? না, সে তো তার রুমে ঘুমাচ্ছিল। ওই মহিলা কি করছে জানো? সে ওই দিন আমার ব্যান্ডের আন্ডারপ্যান্ট নিয়ে ঘর মুছেছে, আবার সেগুলো করে ভিডিও বানাইছে। ওনাকে পেজকে খুলে দিয়েছে, উনি উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ব্লগ করে। আবার বলে, বন্ধুরা আমি রেইলি ব্লগে আপনাদের সবাইকে কোরিয়ান চুম্মা এইসব দিই। তুমি কি এখানে এসব বলতে এসেছো? আয়েশা খ্যাপাটে অব্র তার হাত ধরে নিল। ভালোবাসি ঘরণী, তোকে এক মুহূর্ত না দেখলে আমার পেছন কামড়ায়। কেন, আপনি কি আমাকে পেছনে ভালোবাসেন নাকি? আরে নাউজুবিল্লাহ, সত্যি বলছি কিডনি দিয়ে তোমায় ভালোবাসি ঘরণী। আচ্ছা ভালো, যেহেতু বাসেন তাহলে বলো তো ভালোবাসার রং কি? কেন জানো না? সবুজ। সবুজ? আমি তো জানতাম ওইটা লাল। আরে না, সবুজ। কেন, বাসের রং সবুজ দেখোনি? এই জন্যই তো সবুজ। কুদ্দুসের বাপ, সরি বউ। আচ্ছা চোখ বন্ধ করে একটা পিঙ্ক কালারের কিছু দিব। আয়েশা চোখ বন্ধ করতে হঠাৎ কোথা থেকে কে গেল উঠল। কালুর বাপ কইছে রে, কইছে কই? কই রে কই? কালুর বাপ কই? আয় দুইজন মিলা পড়ি কালাপিরিতের বই। অব্র নিজের চোখ বন্ধ করে রেখেছিল, চোখ খুলতে দেখে আয়েশা দূরে ছিটকে পড়ে আছে, আর জমেলা আয়েশার জায়গায় বসে আছে গাল পেতে। অব্র ভয়ার্ত দৃষ্টিতে তার পানে চাইতেই তার ঠোঁট দুটো মাছের মতো চোখা হয়ে যায়। প্লিজ গিভ মি এ পুকি কিস বিকজ আই লাভ ইউ। অব্র চোখ ছোট করে নিল। অব্র কোনো মতে আয়েশাকে
তুলে দৌড়ে সেখান থেকে পালায়। জমেলাও সে কি থেমে থাকার পাত্রী নাকি, সেও পেছনে পেছনে দৌড়াতে শুরু করেছে। দৌড়ানোর সময় অব্র পেছন ফিরে একবার বলে, ওরে ইংরেজি বুড়ি, ওইটা পুটকি না রে, পুকি। ননসেন্স ঝামেলা বুড়ি, হু হু। ঝামেলা পেছনে পেছনে দৌড়াতে গেটের কাছে চলে আসে। মুখে সেই একই গান। হঠাৎ গেটের কাছে আসতে কারোর সাথে একটা শক্তপোক্ত ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তবে সামনের মানুষটা পড়তে পড়তেও বেঁচে যায়। সে উঁচু গলায় বলে, বুড়ো বয়সে কি ব্যারাম ধরেছে? শাড়ির মধ্যে কি কেউ ঝোঁক ছাইরা দিছে নাকি? ঝামেলা উঠে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ভালোভাবে নজর দিল একবার। সোহান পালোয়ান লুঙ্গি সামলে ভেতরে প্রবেশ করতে ঝামেলা তার লুঙ্গি টেনে ধরে বলল, এই তো পাইছি, একেবারে খাপ পেখাপ আমার কাল্লুর বাপ, তুমি আমার কাল্লুর বাপ। এইসব কি? এই সারেন কইলাম, লুঙ্গি সারেন, ওইটা খুললেই বিপদ। এই সিফাইতটা, এই নাটক দেখতেছস তুই দাঁড়াইয়া, এটা ছড়া। সিফাত জলদি জমেলার কাছে গিয়ে বলে, ছেড়ে দেন ভাই, আবার লুঙ্গির নিচে কিছু পরে নাই, কোনোভাবে ভাবি এসে পড়লে কে জানে কি হয়, পরে উল্টাপাল্টা জিনিস দেখে ভয় পেয়ে যাইব। স্যার মুনট, এইটা নোর কালুর বাপ, ওই কালুর বাপ, আই কালা পীড়িত করি তোমার লগে, বিকোজাই লাভিং কাল রং আর কালা, বলে মিটমিট করে হেসে ওঠে জমেলা। সোহান সিফাতের দিকে তাকায়, জিজ্ঞেস করে, কি কয়? কালা? কি কালা? আরে ভাই, ওইটা কালা, ওইটা হ নাউজুবিল্লা, এই বুড়ির স্যার। আমি হলো পিওর কষি, একেবারে পবিত্র বিশুদ্ধ পুরুষ। স্যার কইতাছি স্যার।